দেখো, আমরা এবার শুরু করছি। সংবিধান আছে আমাদের, সংবিধানের আমরা তপশিলি সম্বন্ধে পড়াশোনা করব, যেটা ইংরেজিতে আমরা শিডিউল নামে পরিচিত। ঠিক আছে, তো শিডিউল কি? এমন একটা জিনিস যেটা সংবিধানের সব শেষে আছে, সবচেয়ে শেষে যত রকম পার্টস আর্টিকেল সব আছে এখানে, তারপরে সংবিধানের শেষে আছে। তো শেষে কি, যখন সংবিধান তৈরি করা হয়, এটা মনে করা হয় যে যে জিনিসগুলো বারবার আসবে, ঠিক আছে, সেই জিনিসগুলো শেষে রেখে দাও। সেইগুলো বারবার আসবে, যেন সংবিধানের সঙ্গে প্রতিহত না করতে পারে, কোনো পড়তে পড়তে মানুষের যেন বিরক্তিবোধ না আসে, সেহেতু বলে লাস্টে থাকে, লাস্টে একবারে পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার যখন সংবিধান পড়ব আমরা, তখন আমরা দেখব যে সংবিধানে আমরা যখন শুরু হয়, আমরা জানি সংবিধান গৃহীত হয় কত সালে? 26শে নভেম্বর 1949। আর লাগু হয় কবে, কার্যকর হয় কবে? গৃহীত হয় 26শে নভেম্বর, আর কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। যেটা গৃহীত হয় সেই দিনটাকে কী বলা হয়? কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস। আর যেদিকে লাগু হয় সেদিকে বলা হয় রিপাবলিক ডে, সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এবার আমি যদি বলি সংবিধান যেদিনকে লাগু হয় সেদিনকে আমাদের তপশিলি ছিল 8টা। তপশিলি ছিল কত? 8টা। তারপরে সংবিধান শুরু হতে থাকে আর চলতে থাকে, সংবিধান সংশোধন হতে থাকে, আরও শিডিউল যুক্ত হতে থাকে। এখনও পর্যন্ত বর্তমানে 12টি তপশিলি আছে, 12টি তপশিলি বর্তমান। এই যে তপশিলি ছিল সেটা 1950 সালে অবধি ছিল। বাকি সাল এটা হচ্ছে 1951 সালে। এটা হচ্ছে 10 নম্বর শিডিউল হচ্ছে 1985 সালে। 11 নম্বর, 12 নম্বর, 73 74 সংবিধান সংশোধনে 1992 সালে। এগুলো দেখতে পারো, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, 52 অ্যামেন্ডমেন্ট, 73, 74। ডিটেলসে পড়বো, কোনো সমস্যা নেই, তোমাদের মনে থেকে যাবে। এবার আমি যদি বলি যে প্রথম শিডিউলে কী আছে, যদি বলা হয় প্রথম শিডিউলে কী আছে, তাহলে প্রথম শিডিউলে বলবো আমাদের দেশের মধ্যে যেসব রাজ্য আছে, প্লাস ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল, সেই সবগুলোর নাম প্লাস এলাকা কতটা অবধি আছে সেটার পুরো বর্ণনা দেওয়া আছে প্রথম নম্বরেতে। দেশের নাম, দেশের মধ্যে রাজ্যের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলির নাম ও এলাকা বন্টন করা আছে। ঠিক আছে, 2 নম্বর কী বলা আছে? আমি মনে করি যে এটা মনে রাখার জন্য এটা এইভাবে মনে রাখবা, প্রথমে শুরু হয় এ দিয়ে, তারপরে শুরু হয় বি দিয়ে। তাহলে বি ফর বেতন বলতে পারো, যে হ্যাঁ ইংলিশ বাংলার জন্য না, মনে রাখার জন্য সেটা তুমি যে কোনো নিউমোনিমস বানাতে পারো। কী আছে সেটা? তুমি বললা বেতন ও ভাতা। ঠিক আছে, বেতন ও ভাতা হচ্ছে সেই সব জিনিসের, তুমি ভাবো না যে সবার বেতন ভাতা, তোমার বা আমার নয়, এটা হচ্ছে উচ্চ যারা পদস্থ কর্মচারী আছে সংবিধানের, সেসব, যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, প্রত্যেকটা রাজ্যের গভর্নর, অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল, ঠিক আছে, গভর্নর, তারপরে হচ্ছে তোমার সংবিধানের পদের মধ্যে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, তারপরে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার, আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের জাজ। ঠিক আছে, তো এইগুলো সব পদের কি বেতন ও ভাতা 2 নম্বর এটাই আছে। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে শপথ গ্রহণ আছে। শপথ গ্রহণ কি মানে? শপথ গ্রহণ মানে হচ্ছে প্রত্যেকটা যারা সংবিধানে যেসব পদের উল্লেখ করা আছে, তারা কোনো না কোনো শপথের মাধ্যমে সংবিধানের পদ তারা গ্রহণ করবে। সে আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হোক, উপরাষ্ট্রপতি হোক, গভর্নর হোক, প্রধানমন্ত্রী হোক,
প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী, এমনকি যতগুলো এমএলএ আছে, এমপি আছে, সব কি একটা শপথ গ্রহণ করবে যে আমরা সংবিধানকে রক্ষা করার যে একটা সংবিধান আছে, ঠিক আছে, সেটা পড়বে, তারপরে সেই পদের দায়িত্বভার গ্রহণ করবে, সেই পদের দায়িত্বভার গ্রহণ করবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে শপথ গ্রহণ, এটাই হচ্ছে শপথ গ্রহণ। 4 নম্বরে কি আছে, 4 নম্বরটা একটু ইম্পর্টেন্ট আছে, যে হচ্ছে আমাদের যে রাজ্যসভা আছে, রাজ্যসভার যে সিট কতগুলি আছে, 250টা, তার মধ্যে ধরে নাও 245টা সিট নির্বাচন বা মনোনয়নের মাধ্যমে আসে, 5টা সিট ফাঁকা থাকে। এই 245-এর মধ্যেও 233টা সিট সেটা কোনো না কোনো রাজ্যের নির্বাচনের মাধ্যমে আসে, আর 12 জন আমরা রাষ্ট্রপতি নির্বাচিত বা মনোনীত করতে পারেন, ঠিক আছে। তো এবার 233 জন কোনো রকম কোনো না কোনো রাজ্য থেকে আসবে বা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসবে। এই যে কোন রাজ্য থেকে কতগুলো সিট আসবে, কোন রাজ্য থেকে কতগুলো সিট আসবে সেটা 4 নম্বরে লেখা আছে। যদিও সিটটা আমাদের জনসংখ্যার ওপর নির্ভর করে আসে। যে রাজ্যে যত বেশি জনসংখ্যা সেই রাজ্যে বিধানসভার সিট বেশি, মানে এমএলএ সিট বেশি। এমএলএকে বলা হয় বিধায়ক বেশি। যে রাজ্যের বিধায়ক বেশি সেই রাজ্যের রাজ্যসভার সিট বেশি। এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি উত্তরপ্রদেশের এমএলএ সিট কটা, 403টা। সেখান থেকে রাজ্যসভার এমপি কতগুলো সিট আছে, 31 জন। সেরকম যদি ওয়েস্ট বেঙ্গল আমরা বলি, ওয়েস্ট বেঙ্গলের এমএলএ কত, 294টা। সেখানে রাজ্যসভার সিট কত, সেটা হচ্ছে 16টা। বুঝতে পেরেছো? তাহলে জনসংখ্যা যেরকমভাবে থাকবে সেরকমভাবে সিটও বন্টন হবে, ঠিক আছে। এবার আমরা তার পরের ধাপে যাব। তার পরের ধাপে 4 নম্বরটা হয়ে গেল, 4টা আবার রিভাইজ করে নিই। 1 নম্বর হচ্ছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা বন্টন ও তাদের নাম, যেটা পার্লামেন্ট পারে চেঞ্জ করতে। 2 নম্বর হচ্ছে বেতন ও ভাতা, তারপর বি, এই হয়েছে মনে রাখবো বেতন ও ভাতা সবার না, যারা উচ্চপদস্থ কর্মচারী আছে তাদের বেতন ও ভাতা, জানে ওরা বেতনের চিন্তা না করে নির্দ্বিধায় যেন সরকারের কাজ করতে পারে সেটা। 3 নম্বর হচ্ছে শপথ গ্রহণ কাদের, যারা উচ্চপদস্থ কর্মচারী আছে, সাংবিধানিক পদ আছে, প্রত্যেকটা সংবিধানকে মেনে যেন কাজ করে সেজন্য সংবিধানের একটা শপথ গ্রহণ করতে হবে। 4 নম্বরটা কী বললাম, রাজ্যসভার সিট বন্টন হবে, কোন রাজ্যের কতগুলো সিট আসবে সেটা এখানে বলা আছে, ঠিক আছে। এবার আমরা 5 নম্বর আর 6 নম্বর একসাথে পড়ব, কারণ এটা অনেকটা রিলেট করবে তোমার সঙ্গে। 5 নম্বরে যত রকম উপজাতি, ঠিক আছে, উপজাতি আছে, মানে তপশিলি জাতি বা উপজাতি আছে, এই সব শিডিউল এরিয়া, মেন কথা শিডিউল এরিয়া, যেটা তোমার আমাদের প্রেসিডেন্ট বলে দেবে, যে প্রেসিডেন্ট অ্যানাউন্স করা শিডিউল এরিয়া, সেই সব শিডিউল এরিয়াকে প্রোটেকশান দেওয়া মানে সংরক্ষণ করা, সেটা হচ্ছে 5 নম্বর শিডিউলের কাজ। সেটা কিন্তু অবশ্যই আমরা উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারতের হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু উত্তর পূর্ব ভারতের নয়। উত্তর পূর্ব ভারতের জন্য আলাদা শিডিউল আছে। উত্তর পূর্ব ভারতের জন্য শিডিউল যেটা আছে সেটা হচ্ছে 6 নম্বরে মেনলি উত্তর পূর্ব ভারতের 4টা AMTM, আসাম লিখে রাখতে পারো, আসাম, মেঘালয়, তারপর হচ্ছে ত্রিপুরা, 4 নম্বর হচ্ছে মিজোরাম। এখানে উত্তর ইসের মধ্যে মণিপুর নয়, এটা মনে রাখবো, অনেক সময় এই কোশ্চেনটাই বারবার আসে যে মণিপুর আছে কিনা নেই, ঠিক আছে, মণিপুর নেই।
মানে মণিপুরকে দেয়নি কেন, তো এটা মনে রাখার এক্সাম্পল মনে রাখবা। মণি মানে কি, সাপের মণি তো এমনিতে অনেক মূল্যবান, যেখানে মূল্যবান জিনিস আছে সেখানে আবার কী জন্য সরকার স্পেশাল ফ্যাসিলিটি দেবে, সেই হিসাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, বাদ বাকি আসাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম যদি এমনিও ম্যাপের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমি দেখব এখানে আসাম আছে, আসামের এই নিচে আসাম, এখানে আছে মেঘালয়, এখানে আছে ত্রিপুরা, এখানে আছে মিজোরাম, মানে এক কথা বলতে এক সাইডেরগুলো দিয়েছে। এখানে যেটা অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড এইসব জিনিস আছে, নাগাল্যান্ড, মণিপুর সেগুলো নয়, এই সাইডেরটে। তাহলে এইগুলোর কী দিয়েছে, 5 নম্বরে উপজাতি, যেটা প্রেসিডেন্ট ঘোষণা করবে যেগুলো সেটা। এই যে এটা আছে, এটাও আমাদের 10টি রাজ্যের কিন্তু সিলেক্টেড করা আছে। সেখানে একটা ট্রাইব্যুনাল, একটা কমিটি বসবে, কমিশন বসবে, ঠিক আছে, এটা ওরা সিলেক্ট করে দেবে যে কোথায় কোথায় বসবে না বসবে। তাহলে 6-7 বোঝা হলো। 6 কী বলছে, উপজাতি যারা আছে সেই সবগুলো প্রোটেক্ট করা, শাসন ব্যবস্থা প্রোটেক্ট করা, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 5 নম্বর ধারায় আছে। 6 নম্বর ধারায় উত্তর পূর্ব ভারতের 4টি রাজ্যের, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, সেখানে 4টি রাজ্যের যে SC ST ক্যাটাগরি আছে তাদের শাসন ব্যবস্থা কন্ট্রোল করা, তাদের শাসন ব্যবস্থা আরও ফ্রি করা, তারা যেন নিজেদের শাসন ব্যবস্থা নিজেরাই চালাতে পারে, ওদের জন্য কন্ট্রোল মানে ওদের ওপর যেন বাধা নিষেধ কম থাকে সেরকম ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে 6 নম্বরের কাজ। সেজন্য তোমরা রিসেন্ট দেখবে লাদাখও রিসেন্ট আন্দোলন হয়, যে লাদাখও বলে যে আমরা আর্টিকেল না শিডিউল 6-এর মধ্যে আমাকে এন্ট্রি দিয়ে দিক সরকার, শিডিউল 6-এর মধ্যে এন্ট্রি দিয়ে দেওয়ার জন্য বলে। তো শিডিউল 6-এর মধ্যে কী এমন আছে, যেহেতু এটা শিডিউল 6-এর মধ্যে আছে সেহেতু এখানে মনে রাখতে হবে যেখানে যারা মানে পাহাড়ি অঞ্চলে থাকে তারা মেনলি SC STর মধ্যে পড়েই। তো SC STর মধ্যে পড়লে ওদের শাসন ব্যবস্থা ওরা নিজেরাই চালাতে পারবে, ওদের শাসন ব্যবস্থার প্রতি কন্ট্রোল সরকারের খুব কম পরিমাণে থাকবে, যার কারণে ওরা বলছে এখন যেহেতু ইউটি মানে কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি, সেহেতু এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার বেশি প্রভাব ফেলতে পারে। যদি এটা শিডিউল 6-এর মধ্যে চলে যায় তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রভাব সেটা কমে যাবে, যেটা ওরা চায় যে হ্যাঁ আমাদের যে লাদাখ রাজ্য এটা আছে ইউনিয়ন টেরিটরি বর্তমানে শিডিউল 6-এর মধ্যে ঢুকে গেলে সেটা কেন্দ্রশাসিত মানে কেন্দ্র কম করতে পারবে, আমরা নিজেদের শাসন ব্যবস্থা সেরকমভাবে চালাতে পারবো। ঠিক আছে, তো 6-7 হয়ে গেল আশা করি। যেটি শিডিউলের কাজ, যেটা উত্তর পূর্ব আর মধ্য ভারতের মধ্যে 10টি রাজ্যের আছে, 10টি রাজ্যের যারা SC ST কমিউনিটি আছে, তপশিলি উপজাতি আছে, তাদের শাসন ব্যবস্থা চালানো 5 নম্বর। আর উত্তর পূর্ব ভারতে যেটা আছে 8MTM, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টি রাজ্যের শাসন ব্যবস্থা চালানো হচ্ছে এটা। 7 নম্বর যদি জিজ্ঞেস করা হয়, 7 নম্বর কি, 7 নম্বর হচ্ছে ক্ষমতা বন্টন কি, যে একটা ক্ষমতা সবার তো আছে, কোন কোন পাওয়ার, কার রাজ্যের পাওয়ার বেশি না কেন্দ্রের পাওয়ার বেশি, রাজ্যের পাওয়ার বেশি না সেন্ট্রাল কেন্দ্রের পাওয়ার বেশি, ক্ষমতা কার বেশি। ঠিক আছে, অবশ্যই আমাদের যেহেতু সংবিধান কোয়াসি ফেডারেল মানে হচ্ছে আধা যুক্তরাষ্ট্র, যেটা আমরা কনসেপ্ট নিয়েছি কার কাছ থেকে, কানাডা বলে না, এমনি কানাডা বলে, কানাডা। তো কী হয়েছে, সেন্ট্রালের বেশি পাওয়ার যেন ইন ফিউচার কোনো রাজ্য বলতে না পারে না আমি এই দেশের মধ্যে থাকবো না, সেহেতু সেন্ট্রালকে বেশি পাওয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বেশি পাওয়ার দেওয়া হয়েছে, যেইগুলো পাওয়ার সেন্ট্রালে খুব প্রয়োজন, যেমন ডিফেন্স, দেশের কমিউনিকেশান, তারপরে যত রকম শাসন ব্যবস্থার ক্ষেত্রে বিদেশ নীতি, এইসব বড় বড় কাজ যেগুলো আছে সেগুলো সেন্ট্রাল দেখবে। রাজ্য যেগুলো কাছে থেকে হেল্প করতে পারবে, ভূমি রাজস্ব কর, তোমার হেলথ ডিপার্টমেন্ট, এইসব ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো তোমার রাজ্য দেখবে। শিক্ষা, বন দপ্তর, বন্যপ্রাণী অভয়ারণ্য, এইসব যেগুলো কন্ট্রোল করতে হবে, ফরেস্ট ডিপার্টমেন্ট,
একই ব্যাপার। তো এইগুলো কী হবে, দুজনেই দেখবে, যে রাজ্যে আছে সেই রাজ্যগুলো দেখতেই হবে, প্লাস কেন্দ্রও দেখবে যে হ্যাঁ ঠিকঠাকভাবে রাজ্য কাজ করছে কিনা। তো এটা হচ্ছে ক্ষমতাটাকে 7 নম্বরে বন্টন করা, বা পাওয়ার যেটা আছে ক্ষমতা সেটাকে ভাগ করে দেওয়া, ঠিক আছে, যার কার কোনটা কাজ, কার কোনটা ডিপার্টমেন্ট। 8 নম্বরটা কি, 8 নম্বরের শিডিউলে বলছে যে আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বললে ভুল হবে, আমাদের যদি বলা হয় ল্যাঙ্গুয়েজ কতগুলি সেটা বলা আছে, ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কত নম্বর আর্টিকেলে আছে, তখন আমরা কিন্তু 343 বলবো। এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না, এটা সাংবিধানিক ল্যাঙ্গুয়েজ। এখানে সাংবিধানিক ল্যাঙ্গুয়েজ যেখানে 22টি ভাষার উল্লেখ করা আছে, 22টি ভাষার উল্লেখ আছে। 22টি ভাষাও যখন সংবিধান শুরু হয় তখন কিন্তু 22টা ভাষা ছিল না, তখন কতগুলি ছিল তাহলে, তখন আমরা যদি বলি যে 14টি ভাষা ছিল, তারপরে 1টি যুক্ত হয়েছে, তারপরে 3টি যুক্ত হয়েছে, তারপরে 4টি যুক্ত হয়েছে, ঠিক আছে, এইভাবে কিন্তু যুক্ত হয়েছে। প্রথমে সিন্ধি যুক্ত হয়েছে, কোঙ্কনি, মণিপুরি, নেপালি যুক্ত হয়েছে, বোরো, ডোগরি, সাঁওতালি, মাইথালি 4 নম্বর যুক্ত হয়েছে। সংবিধান কত নম্বর, ধারা তো চেঞ্জ হয়েছে সেটাও দেখে নেবা। 21 নম্বর সংবিধান সংশোধনে, 71 নম্বর সংবিধান সংশোধনে, আর হচ্ছে 92তম সংবিধান সংশোধনে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এগুলো পুরো ক্লিয়ারভাবে দেখবে, যেটা খুব প্রয়োজন আছে। অনেক সময় কোশ্চেনটা পড়ে যে 71তম সংবিধান সংশোধন যেটা 1992 সালে হয়েছিল, সেটা কি হয়েছিল, যে 3টি ভাষা যুক্ত করা হয়েছিল। 21তম সংবিধান সংশোধন যেটা 1967 সালে হয়, তখন কি হয়েছিল, সিন্ধি ভাষা যুক্ত হয়েছিল। 92তম সংবিধান সংশোধন যেটা 2003 হয়, ঠিক আছে, 2003 হয়, তখন কি হয়েছিল, তখন আমাদের 4টি ভাষা যুক্ত হয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর যেটা ছিল। তো 8 নম্বরে কী বললাম, ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলা হয়, যেখানে 22টি ভাষার কথা উল্লেখ আছে। অবশ্যই মনে রাখবা এই 22টি ভাষার মধ্যে কিন্তু ইংরেজি ভাষা নেই, 22টি ভাষার মধ্যে কিন্তু ইংরেজি ভাষা নেই। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু ইংরেজি ভাষা আছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বর্তমানে আমাদের যদি বলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কতগুলি, এগুলো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা জাতীয় কোনো ভাষা নেই, কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 2টি ভাষা আছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতটি, 2টি কী কী, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ইংলিশ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতগুলি, 2টি। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ থাকলেও আমাদের সাংবিধানিক ভাষার মধ্যে কোনো রকম ইংলিশ কিন্তু নেই, ঠিক আছে, এটা মনে রাখবা। হ্যাঁ, তারপরে আমরা 9, 10, 11, 12 করব। 9 নম্বর শিডিউলে বলা হয়েছে, এটা তখন বিশালভাবে প্রবলেম হচ্ছিল যে সংবিধান যখন তৈরি করে যারা, তাদের কিন্তু জমি জায়গা বিশাল ছিল, সেজন্য সম্পত্তি যেটা থাকবে সেটাকে যেন প্রোটেক্ট করতে পারে, সেজন্য সম্পত্তির অধিকারটাকে ওরা, বলা ভুল, সবাই সম্পত্তির অধিকারটাকে কী হয়েছিল, একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রেখে দিয়েছিল, ফান্ডামেন্টাল মৌলিক অধিকারের মধ্যে রেখেছিল, যে মৌলিক অধিকার যদি মধ্যে থাকে তাহলে তারা মানুষের সঙ্গে হয়তো লড়াই করতে পারবে না, কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ ব্যক্তি যার কথা সবাই শুনতেই হবে তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে যারা যেতে পারবে, যেহেতু তাদের ফান্ডামেন্টাল রাইট মানে ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া যায়, আর্টিকেল 32। তো এবার যখন যাবে তাহলে সুপ্রিম কোর্ট বলবে না ছেড়ে দাও, এটা সংবিধানে লেখা আছে। এটা নিয়ে জমি জায়গা নিয়ে অনেকটা সমস্যা দেখা দিয়েছিল। তো এখানে এমন একটা শিডিউল যুক্ত করা হলো 9 নম্বর, যেটা তোমার এখানে জুডিশিয়াল রিভিউ করা যাবে না। মানে ধরে নাও তোমার জমি যদি কোনো ভালো কাজের জন্য নেওয়া হয়, মেন কথায় এইসব জিনিসটা শুধুমাত্র এই জুডিশিয়াল রিভিউ থেকে বাঁচানোর জন্যই করেছিল। শিডিউল 9-এর একটাই ভালো জিনিস বলতে পারো, এখানে যখন প্রথম দিকে করা হয় তো মেন কাজ ছিল এমন কিছু আইন আমরা বানাবো, এখানে কিন্তু অনেক আইন আছে, কিন্তু মেন আইন যেটা ছিল, যেটা সংশোধনের মাধ্যমে এসেছিলো, সেটা ফার্স্ট সংশোধনের মাধ্যমে এটা কিন্তু যুক্ত হয় 1951 সালে। কারণ ভারতের বেশিরভাগ এলাকা মানে বড় বড় ব্যক্তির কাছে ছিল জমি জায়গা যদি না বন্টন করা হয়, মানুষ না খেয়ে মরে যাবে, সেজন্য জমিটা মেন এখানে থাকলেও যেহেতু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে জমিটা পড়ছিল, সেজন্য জমিটাকে একটু বের করে 9 নম্বর শিডিউলের মধ্যে রাখার চেষ্টা করছিল। যার মেন কারণ এখানে অনেকগুলি আইনই ছিল, যার মধ্যে কি 9 নম্বর শিডিউলটা বলা হয়েছিল একটা কারণে, যেটা হচ্ছে এর মধ্যে যদি কোনো
আইন সরকার বা রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যদি কোনো আইন তৈরি করলো, দিয়ে বললো যেটা আমাদের প্রোটেকশন করা খুব প্রয়োজন, সেই জন্য আমরা এটা 9 নম্বর স্কুলে রাখতে চাই, যদি ওটা রেখে দেয় তখন এখন না, যদি ওটা রেখে দেওয়া হয়, রেখে দেওয়া হলে সেটা কোনো রকম অন্য ব্যক্তি সেটা সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টের কাছে যেতে পারবে না, সে আইনানুগ কোনো রকমভাবে হেল্প পাবে না, উনি তখন জুডিশিয়াল রিভিউ করতে পারবে না। ঠিক আছে, সেই জন্য এখানে যে সব ইগুলো রাখা হয়েছিল বেশিরভাগ ভূমির বন্টন, ভূমি রাজস্ব বন্টন, জমির অধিকার, এসব জিনিস যে আইনগুলো ছিল সেগুলো রাখা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে আরেকটা আইন আছে, এটা তামিলনাড়ু সরকারের কী করেছিল, যারা তামিল লোক আছে তাদেরকে রিজার্ভেশন সিস্টেম চালু করেছিল, দিয়ে 69% রিজার্ভেশন, এখনও পর্যন্ত যদি বলা হয় কোন রাজ্যে সবচেয়ে বেশি রিজার্ভেশন আছে, তাহলে বলবো আমরা তামিলনাড়ুতে 69% রিজার্ভেশন, রিজিওনাল রিজার্ভেশন আছে, যার কারণে ওখানে লেখা হয়েছিল রিজার্ভেশন দেওয়া হয়েছিল এদেরকে, দেওয়ার কারণে এরা সেটাকে 9 নম্বর স্কেডিউলে রেখে দেয়। 9 নম্বর স্কেডিউলে রেখে দেওয়ার কারণে এটা পার্মানেন্টভাবে হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা পুরো রাজ্যে বলো বলো প্রত্যেকটা রাজ্যে এখন সেই আমাদের ইন্দিরা সাহানির যে মানে ভাগ, সেই ভাগটাই চলে আসছে, যে জেনারেল তারা পাবে 50.50, যদিও চেঞ্জ হয়েছে এখন 40.50, জেনারেল যারা জেনারেল বলতে জেনারেল নয়, আনরিজার্ভ ক্যাটাগরি সেটা 40.5, যারা হচ্ছে EWS তারা হচ্ছে 10%, যারা SC তারা হচ্ছে OBC, আগে OBC হচ্ছে 27%, SC হচ্ছে 15%, আর 7.5% হচ্ছে ST। ঠিক আছে, তো এই রিজার্ভে চলছে, কিন্তু তামিলনাড়ুতে বেশি চলে। আর এখানে কী বললাম, এমন কিছু যেটা আইনানুগভাবে কোনো রকম হেল্প নেওয়া যাবে না, যদি কোনো আইন বানিয়ে যদি আমরা 9 নম্বর স্কেলে রেখে দিই তাহলে কোনো রকমভাবে জুডিশিয়াল রিভিউ করা যাবে না। সেটা প্রথম সংবিধান সংশোধন 1951 সালে জওহরলাল নেহরুর সরকারের সময় এসেছিল। 10 নম্বরে কী বলা আছে, 10 নম্বর স্কেলে বলা আছে যে আয়ারাম গায়ারাম, এটা মনে রাখবা, আয়ারাম গায়ারাম কি, এই সময় কী হয়েছিল, ধরে নাও আমি কোনো একটা পার্টি থেকে এক্স পার্টি থেকে টিকিট নিলাম, এক্স পার্টি থেকে আমি টিকিট নিয়ে জিতলাম, দিয়ে আমি এখন ওয়াই পার্টিতে যুক্ত হয়ে গেলাম, তাহলে আমার যে সিট ছিল সেটা কিন্তু কোনো রকমভাবেই বাদ দেওয়া যাবে না, আমি যে কোনো পার্টিতে জিতে অন্য যে কোনো পার্টিতে যেতে পারি, কোনো সমস্যা নেই। তো এইভাবে তো মানুষ তো একে ভেবেছিল যে এই পার্টির হিসাবেই আমি তো ভোটটা দিয়েছিলাম, মানুষটা চলে গেল, তাহলে তো আমি পার্টিটার বিরুদ্ধে মানুষের বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, যার কারণে এই সময় দশম শিডিউল যুক্ত করা হয়, যেটা হচ্ছে 52তম সংবিধান সংশোধন 1985 সালে। সেখানে বলা হয় কোনো ব্যক্তি যদি অন্য পার্টিতে চলে যায়, জিতার পর অন্য পার্টিতে চলে যায়, তার সদস্য পদ খারিজ হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি, যে আমাদের হুইপ, প্রত্যেকটা পার্টির একটা হেড থাকে, প্রত্যেকটা ধরলেও TMC পার্টি তার হেড থাকবে, বিজেপি পার্টি তার একটা হেড থাকবে, যার কথা সবাইকে শুনতে হবে, সে হচ্ছে হুইপ বলা হয়। হুইপের কথা যদি যে শুনবে না সে বরখাস্ত হতে পারে তার সদস্য পদ। ঠিক আছে, তাহলে অন্য দলে যেতে পারবে না, হুইপের কথা শুনতে হবে। এবার কি হয়েছে, এখানে একটা জিনিস মানে লুপহোল ছেড়ে দিল, বলছে যে একটা পার্টি থেকে হয়তো 50 জন জিতেছো তোমরা, 50 জনের মধ্যে 3 ভাগের 1 ভাগ মানে 17 জনের কাছাকাছি মোটামুটি, এই 3 ভাগের 1 ভাগ যদি অন্য কোনো পার্টিতে মার্জ হতে চায়, হয়তো কোনো এক্স পার্টি থেকে 17 জন মানে বললো যে আমরা ওয়াই পার্টিতে যেতে চাই, তবে এদের সদস্যপদ খারিজ হবে না, নষ্ট হবে না, এটা বলা হলো। এটাকে আবার সংশোধন করা হলো 91তম সংবিধান সংশোধন, সেখানে বলা হলো 2003, ঠিক আছে, যেখানে বলা হলো যে আচ্ছা যে তোমরা 1/3 এত কম কেন যাবা, 2/3। কোনো পার্টি থেকে যদি জিতে, হয়তো এবার যদি বলা হয় 33টা সিট জিতেছে, এর 2/3 কত, 11 মানে হচ্ছে 22। তো এর 22 জন, যতক্ষণ না 22 জন অন্য পার্টিতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওদের কী হবে, ওই পার্টিটার
সিট খারিজ। যতক্ষণ না 22 জন যাচ্ছে, যদি 20 জন যায়, 20 জনের সিট খারিজ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আবার ইলেকশন হবে। তো এটা 91তম সংবিধান সংশোধনে বলা হয়েছে। তাহলে কী বললাম, আয়ারাম গায়ারাম সিস্টেম ছিল, যে কোনো পার্টি থেকে জিতে যে কোনো পার্টিতে মানে অ্যাড হতে পারতো, সরকার গঠন করতে পারতো, আবার ছেড়ে দিত। এর কারণে অনেক সমস্যা দেখা দিত। এবার একটা নিয়ম নিয়ে আসা হলো 10 নম্বর শিডিউল, যেখানে বলা হলো 52তম সংবিধান সংশোধন, যেখানে বলা হলো যদি কোনো তুমি পার্টি থেকে জিতে অন্য পার্টিতে যাও তাহলে তোমার সদস্যপদ শেষ হয়ে যাবে, তুমি যদি উইপের কথা না শোনো তাহলে সদস্যপদ শেষ হয়ে যাবে, এটা বলা হলো। 11 নম্বর 12 নম্বর একসঙ্গে পড়ব। 11 নম্বর 12 নম্বরে শিডিউল যুক্ত করা হয়েছে 73তম সংবিধান সংশোধন আর 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 73তম সংবিধান, 74তম, দুটোই 1992 সালে, ঠিক আছে, 1992 সালে। এটা কি বলছে, 11 নম্বরে বলছে যত রকম পঞ্চায়েতের যে শাসন ব্যবস্থা কীভাবে চলবে, কীভাবে প্রধান থাকবে, কীভাবে না থাকবে। তার মানে প্রধান কিছু ছিল না, এখন বর্তমানে যেটা আছে, একদম ঠিক শুনেছ, আগে প্রধান কিছু ছিল না। আগে সব সেন্ট্রাল যারা এমএলএ এমপি আছে তারাই দেশকে চালাতো, দেশকে কীভাবে শাসন ব্যবস্থা করতো, সে দেশের কাজ হতো। তো পঞ্চায়েত ব্যবস্থা, আর এখানে পৌরসভা সিস্টেম, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি, পৌরসভা, পৌরসভা, এই দুটির যে কাজ, সেটা পঞ্চায়েত হচ্ছে 11 নম্বর শিডিউলে 73তম সংবিধান সংশোধনে, আর 74তম সংবিধান সংশোধনে 12তম শিডিউল যুক্ত হয়, যেখানে মিউনিসিপ্যালিটি সম্বন্ধে বলা আছে। পঞ্চায়েতের অনেকগুলি ব্যবস্থা, 29টি বিষয় সম্বন্ধে ধ্যান দিতে হবে সেই পঞ্চায়েত ব্যবস্থাকে। সেটা হতে পারে রাস্তা, লাইট, শিক্ষা, পড়াশোনা, জল, খাবার, এসব দিকে ধ্যান দিতে হবে। সেম এখানেও জিনিস, শহরের যেসব নদী নালা প্রবলেম আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, সব এগুলো ধ্যান দিতে হবে। এখানে কতগুলি বিষয়ের ব্যাপারে বলা হয়েছে, 18টি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের 12টি শিডিউল, যেটা আমরা একবার জাস্ট নোট থেকে দেখে নেব। দেখো নোটে কি বলেছে, নোটে বলেছে যে প্রথম তফসিলি বলেছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা, যেখানে বলা হয়েছে প্রত্যেকটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ও সীমানা সম্বন্ধে বলা আছে। নতুন রাজ্য যে সীমানা পরিবর্তন হবে সেটাও বলা আছে, যেমন এখানে তেলেঙ্গানা রাজ্যে আমরা তেলেঙ্গানা রাজ্য তৈরি করা বলেছি। 2 নম্বর শিডিউলে কি, 2 নম্বর শিডিউলে হচ্ছে একটা যারা গুরুত্বপূর্ণ বা উচ্চ পদস্থকারী আছে তাদের বেতন ও ভাতা সম্বন্ধে বলা হয়েছে। উচ্চ পদস্থিতি বলতে রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিচারপতি, লোকসভার স্পিকার ইত্যাদি বেতন সম্বন্ধে বলা আছে। 3য় তফসিলে কী বলা হয়, শপথ গ্রহণ ও প্রতিশ্রুতি, যে সংবিধানের যেসব পদগুলো আছে, রাষ্ট্রপতি, মন্ত্রী, সংসদ, বিচারপতি সকলের শপথ কীভাবে নেবে সেই ফরম্যাটটা লেখা আছে। মেন কথা হচ্ছে সংবিধানকে রক্ষা করতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন কাজ। 4র্থ তফসিলিতে কী বলা আছে, রাজ্যসভার যে আসন বা সিট সেটা বন্টন করবে, প্রতিটি রাজ্যের জন্য কয়টি রাজ্যসভার সিট যাবে, যেই রাজ্যে জনসংখ্যা বেশি সেই রাজ্যের সিট বেশি, উত্তরপ্রদেশে উদাহরণ দিয়েছিলাম। 5ম তফসিলে কী বলা আছে, তফসিলি এলাকাভুক্ত মানে শিডিউল এরিয়া, আদিবাসী মানে এলাকা যারা আছে তাদেরকে রক্ষা করা, তাদের উপজাতি এলাকার প্রশাসন ও সুরক্ষার ব্যবস্থা করা। রাজ্যপাল বিশেষ ক্ষমতা পান এই এলাকাগুলোর জন্য। রাষ্ট্রপতি প্রথমে এই এলাকাগুলোকে ডিনোট করবে, তারপরে রাজ্যপাল সেগুলোকে ধ্যান দেবে। 6ম তফসিলে কী বলেছে, উত্তর পূর্ব ভারতের মেন উপজাতিগুলোর কী আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, কিছু অঞ্চলের মানে এদের নিজেরাই শাসন করতে পারে, স্বশাসিত পরিষদ তৈরি করা হয়েছে। এখানকার উপজাতি যারা আছে তাদের জন্য বিশেষ আইন তৈরি করা হয়েছে বা প্রশাসনিক স্বাধীনতা দেওয়া হয়েছে। 7ম তফসিলে যদি বলা হয়, 7ম তফসিলি হচ্ছে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা যেটা আছে সেটাকে বন্টন করা। কেন্দ্র রাজ্যের যে ক্ষমতা আছে সেটাকে বন্টন করেছে। কেন্দ্র কী কী তালিকা পাবে সেজন্য 3টে লিস্ট তৈরি করা হয়েছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারেন্ট লিস্ট। একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা হচ্ছে সমবর্তী তালিকা মানে যেখানে স্টেট আর সেন্ট্রাল দুটোই একসঙ্গে কাজ করতে পারবে, দুটোই নিয়ম বানাতে পারবে, সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে যে প্রতিরক্ষা বাহিনী, যেটা আমাদের প্রতিরক্ষা বাহিনী, বিএসএফ, আর্মি, এয়ারফোর্স সব যেগুলো আছে, সেটা হচ্ছে কেন্দ্র কন্ট্রোল করবে। যদি পুলিশ রাজ্যের পুলিশ হয় রাজ্য কন্ট্রোল করবে। শিক্ষা উভয়ই কন্ট্রোল করবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্বীকৃতি ভাষা, সংবিধানের ভাষা বলেছি। বর্তমানে 22টি স্বীকৃতি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মাত্র 2টো হচ্ছে, ইংরেজি আর হিন্দি। এখানে ভুল দেওয়া আছে, এটা ইংরেজি হবে না, বাংলা, হিন্দি ইত্যাদি ভাষা এখানে অন্তর্ভুক্ত আছে, ইংরেজি ভাষা অন্তর্ভুক্ত নেই, ঠিক আছে। ভাষা সংরক্ষণ ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।
তারপর কি নবম তপশিলিতে কী বলেছে, এটা বিচার বিভাগীয় পর্যালোচনা থেকে সুরক্ষা, যেটা বললাম জুডিশিয়াল রিভিউ, যদি কোনো রকম এমন কিছু আইন বানানো হয় যেটা 9 নম্বর শিডিউলে রেখে দেওয়া হয়, তাহলে তুমি সেটা কোর্টে যেতে পারবে না। কিছু আইনকে এ আদালতের হস্তক্ষেপ থেকে রক্ষা করা হচ্ছে, এর মেন উদ্দেশ্য ছিল। মূলত এটা ভূমি সংস্কার আইন যেগুলো হয়েছে সেগুলো থেকেই রক্ষা করার ব্যবস্থা নিয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে বেসিক স্ট্রাকচার লঙ্ঘন করা হচ্ছে, সেজন্য এটা লাস্টের দিকে যখন 1980-র দিকে বলা হলো যে না 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 এরকম কোনো নিয়ম আর তৈরি করা হবে না। আর কোহেলিও কেস ছিল তারপর থেকে এই 9 নম্বর শিডিউলটার গুরুত্ব কমে গেছে। 10 নম্বর তপশিলিতে কী বলা আছে, দলত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন ল। দলত্যাগ বিরোধী আইন, কোনো দল পরিবর্তন করতে পারবে না। এই একটা দল এক্স দল থেকে জিতে তুমি অন্য দলে যেতে পারবে না। কখন পারবে, যখন তুমি 1/3 সদস্য নিয়ে অন্য দলে যাবে। কিন্তু বর্তমানে এটাও নষ্ট হয়ে গেছে। 91তম সংবিধান সংশোধন, যেখানে বলা হয়েছে 2/3, 1/3 ছিল, 2/3 সংবিধান নিয়ে তুমি অন্য দলে যেতে পারো। 11 নম্বর শিডিউল কী বলেছে, পঞ্চায়েতের ক্ষমতা, যেখানে 29টি বিষয় সম্বন্ধে বলা হয়েছে, যেখানে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় স্বশাসন শক্তিশালী করার জন্য করা হয়েছে। 12তম তপশিলি কী বলেছে, পৌরসভার ক্ষমতা দেখো 18, রাজ্য ক্ষমতা কত, পঞ্চায়েতের 29, তাহলে মনে রাখবে পঞ্চায়েতের বেশি আচ্ছা কম। স্যানিটেশন পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর হচ্ছে রাস্তাঘাট, জল সরবরাহ সব কিছু। এবার একটু ডেপথ সম্বন্ধে বলা ছিল, 5 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কী বলেছে, মেন কথা হচ্ছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তার নাম, সীমানা ও ভৌগোলিক বিন্যাসটা করা হয়েছিল মেন কাজ, ঠিক আছে। এটা কিন্তু 1 নম্বর তপশিলির মধ্যে 2টি প্রধান অংশে বিভক্ত। 1 নম্বর বিভক্ত কি, ভারতের সমস্ত রাজ্যের নাম অবশ্যই উল্লেখ যেন থাকে, আর প্রতিটি রাজ্যের ভৌগোলিক সীমানা যেন উল্লেখ থাকে। বর্তমানে 28টি রাজ্য আছে ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক আছে। এই পলিটিক্যাল ম্যাপ, নতুন রাজ্য তৈরি করা, কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করা, কোনো অঞ্চলের নাম পরিবর্তন করা হচ্ছে এর মেন কাজ, ঠিক আছে। তারপরে এত ডেপথ তোমাদের পরীক্ষায় পড়বে না, বাট যদি অন্যান্য পরীক্ষার জন্য পড়তে চাও যে হ্যাঁ এই 1 নম্বরের শিডিউল কিন্তু সংবিধানের কোন অনুচ্ছেদের সঙ্গে যুক্ত, তাহলে বলবো আমি 1 নম্বর ধারা, 2 নম্বর ধারা, 3 নম্বর ধারা, ঠিক আছে। তেলেঙ্গানা গঠন হলো প্রথম তপশিলে সংশোধন করা হয়েছে। তারপর দেখো 2 নম্বর শিডিউলে কী বলা আছে, 2 নম্বর শিডিউলে বলেছে বেতন ভাতার মধ্যে কার কে আছে না আছে। পার্টে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতির বেতন ভাতা সম্বন্ধে বলা আছে। বাসভবন সুবিধা, যে সরকারি সুবিধা পাবে সেগুলো বলা আছে। পার্ট বি বলা আছে গভর্নরের, রাজ্যপালের বেতন ও সুবিধা বলা আছে। 3 নম্বর পার্টে বলা আছে রাজ্যপাল তো এখানে বলা আছে, বাট প্রাথমিকভাবে যদি কোনো রাজ্যপাল নিয়োগ করা হয় সেখানে সেটা। স্পিকার বলা আছে, চেয়ারম্যান বলা আছে, এদের স্পিকার রাজ্যসভার চেয়ারম্যানকে বেতন ও ভাতার মধ্যে আসবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিচারপতিদের বেতন ও ভাতা সম্বন্ধে বলা। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলদের বেতন ও ভাতা সম্বন্ধে বলা, ঠিক আছে। 2 নম্বর এগুলো হচ্ছে 2 নম্বর শিডিউলে বলা আছে। এত ডেপথ তোমাদের পড়ে না পরীক্ষায়, তাও বলা হচ্ছে। শপথ গ্রহণ বা প্রতিশ্রুতি দেওয়া, সেটা হচ্ছে এটা 3 নম্বরে বলা আছে। প্রত্যেকজনের জন্য এক্সিকিউটিভ ডিপার্টমেন্টে যারা শপথ গ্রহণ করবে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রের ডিপার্টমেন্টের আইনসভা, লেজিসলেটিভ যারা মেম্বার আছে, যত রকম এমএলএ, এমপি, এমএলএ, জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। শপথ গ্রহণের মেন উদ্দেশ্য কি, সংবিধানের প্রতি বিশ্বাস ও আনুগত্য রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করা, নিজের দায়িত্ব সততা নিষ্ঠার সাথে পালন করা, ঠিক আছে। এগুলো তুমি করবা। 4 নম্বরটা কী বলেছে, রাজ্যসভা সিট বন্টন, অ্যালোকেশন অফ সিট বিভিন্ন রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলের। গভীর বিশ্লেষণ যদি করতে যাওয়া যায়, দেখা যাবে কোন রাজ্যে কতজন প্রতিনিধি পাঠাবে, কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি আসন পাবে, অর্থাৎ ভারতের ফেডারেল কাঠামোর প্রতি ধ্যান দেওয়া। এটাই বলা হয়েছে আমাদের কতগুলি রাজ্যসভা সিট আছে, 250টা, তার মধ্যে বললাম 5টা সিট কোনো রকম কাজের নয়, এখন বর্তমানে অফ আছে। 245টা রাজ্যসভার বর্তমানে সিট, যার মধ্যে 233টা সিট থেকে ইলেকশন হয়, 12টা সিট হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। তারপরে কি এখানে লেখা আছে 12টা সিট কর্তৃক মনোনীত করে, কিন্তু এখানে একটা জিনিস ভুল আছে। এখন বর্তমানে যেহেতু 5টা সিটে কোনো কাজ হচ্ছে না, সেহেতু 233টা সিটেই বলবো আমরা। তারপরে কি এখানে বলা হয়েছে বড় রাজ্য বেশি আসন আসবে রাজ্যসভার, কম রাজ্য ছোট রাজ্য ছোট। সর্বাধিক উত্তরপ্রদেশে 31টা আছে, আর ওয়েস্ট বেঙ্গল আছে 16টি। ছোট রাজ্য সিকিম, সেখানে একটি মাত্র শুধুমাত্র রাজ্যসভার মেম্বার পাঠাবে। তারপরে পঞ্চম তপশিলি শিডিউল এরিয়ার সেই জন্য ব্যবস্থা করা।
শিডিউল এরিয়ার জন্য দেখাশোনা করা, সেটা হচ্ছে ব্যাপার। এখানে অবশ্যই মনে রাখবে ভারতের বেশিরভাগ আদিবাসী এলাকায়, বিভিন্ন রাজ্যের আদিবাসী এলাকা, সেইগুলোকে রক্ষা করা হচ্ছে 5 নম্বর শিডিউলের কাজ। সেই রাজ্যগুলোর মধ্যে কী কী পড়ছে? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, এই সব রাজ্যের, আর হ্যাঁ হিমাচল প্রদেশ, এইসব রাজ্যের যে শিডিউল ট্রাইব এলাকা আছে শুধুমাত্র সেই সব এলাকাকে রক্ষা করা হচ্ছে এদের কাজ। এর জন্য কী গঠন করবে? রাজ্যপালের একটা বিশেষ ক্ষমতা আছে, যে রাজ্যের রাজ্যপাল থাকবে সেখানে বিশেষ ক্ষমতা আছে, সে কিন্তু দেখা করবে যে হ্যাঁ এখানে কোন কোন আইন, কোন কোন রেগুলেশন, কোন কোন কী রিপোর্ট পাঠাতে হবে সেগুলো দেখে নেবে। ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল, এই কোশ্চেনটা বড় পরীক্ষায় পড়ে, হ্যাঁ, যারা গ্র্যাজুয়েশন লেভেলের, যারা WBCS-এর মেন দেবে, মেন পরীক্ষায় পড়ে যে হ্যাঁ ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল সংবিধানের কোন ইসের মাধ্যমে বানাতে পারি আমরা, ঠিক আছে, গঠন করা হয় কোন, মানে কোন অ্যাক্ট বা কোন ধারা বা কোন শিডিউলের মাধ্যমে। তো অবশ্যই মনে রাখবো 5 নম্বর শিডিউল, যেখানে সর্বোচ্চ 20 জন সদস্য যেতে পারে, ঠিক আছে। আদিবাসী বিধায়ক, ST, কাজ কি? আদিবাসীদের স্বার্থ সংরক্ষণে রক্ষা করা। মূল উদ্দেশ্য কি? 5 আদিবাসীদের ভূমি, সংস্কৃতি ও অধিকার রক্ষা করা, বাইরের হস্তক্ষেপ থেকে রক্ষা, উন্নয়ন ও প্রশাসনের বিশেষ নজর। এখানে এগুলো মনে রাখবা। তারপরে 6ম তফসিলি যেটা আছে সেটা মনে রাখবা কি? উত্তর পূর্ব ভারতের নির্দিষ্ট উপজাতি এলাকাগুলি স্বশাসন, অটোনোমাস মানে নিজের শাসন নিজে করবে। সব কিন্তু না, পুরো রাজ্য নয় কিন্তু, যেসব এগুলো আছে সেগুলো শুধুমাত্র 4টি রাজ্যের কথা বলা হয়েছে: আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, AM, TM। মূল কাঠামো কি? অটোনোমাস। এখানে মনে রাখবা ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল গঠন করা হয়েছিল 5 নম্বর শিডিউলে, আর অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হয়েছে কত নম্বর শিডিউলে? মনে রাখবা এটা 6 নম্বর। তাহলে কি? TAC ট্যাক, আর ADC 6, ঠিক আছে, মনে রাখবা এটা। যেখানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হবে সেখানে বলবো আমরা 30 জন সদস্য হবে, 26 জন নির্বাচিত, 4 জন মনোনীত। রিজিওনাল কাউন্সিল গঠন করা হবে। রিজিওনাল কাউন্সিলে মানে একটা ক্ষমতা থাকবে। কি ক্ষমতা? এই পরিষদগুলি ব্যাপক স্বশাসনের ক্ষমতা দেওয়া হয়েছে। আইনগত কি আছে, নিয়ম আছে, ভূমি ব্যবহার, বনরক্ষণ, জলসম্পদ আর উপজাতীয় রীতিনীতি মেনে চলতে হবে। বিচারীয় ক্ষমতা যদি জিজ্ঞেস করা হয়, স্থানীয় বিরোধ নিষ্পত্তি, প্রথাগত আইন অনুযায়ী বিচার। আর্থিক ক্ষমতা যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো কর আরোপ করতে পারে, বাজার, রাস্তা ইত্যাদির জন্য ফি নিতে পারে। বিশেষ ক্ষমতার প্রতি মিনি সেলফ গভর্নমেন্ট বলতে পারো, এটা নিজেরাই গভর্নমেন্ট চালায়, যেখানে সংস্কৃতি, ভাষা ও প্রথা রক্ষা করা হচ্ছে এদের কাজ। কেন্দ্র রাজ্যের হস্তক্ষেপ সীমিত করা। তারপরে কি? হ্যাঁ, আসামের কোথায়? আসামের বোডোল্যান্ড। এটা বিশাল ডেপথ হবে, তোমাদের পড়বে না যদিও এটা, হ্যাঁ, বোডোল্যান্ড বিশাল কিন্তু ইম্পর্টেন্ট। 7ম তফসিলি এখানে পাওয়ার, ক্ষমতা ভাগ করা হয়েছে, যেখানে 3টি তালিকা আছে। ইউনিয়ন লিস্ট একটা, ইউনিয়ন লিস্টের মধ্যে কী কী পড়ছে? প্রতিরক্ষা, পররাষ্ট্র, মুদ্রা, পারমাণবিক শক্তি, হ্যাঁ, ইন্ডিয়ান আর্মস ফোর্স। স্টেট লিস্টের মধ্যে কী পড়ছে? পুলিশ, জনস্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেমন এখানে পড়ছে। তারপর হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে কী কী পড়ছে? অনেক পরীক্ষায় পড়েছে, অনেকবার পরীক্ষায় পড়েছে। শিক্ষা ব্যবস্থা কার মধ্যে পড়ে? বন দপ্তর কার মধ্যে পড়ে? আইন কার মধ্যে পড়ে? বিবাহ বা বিবাহ বিচ্ছেদ কার মধ্যে পড়ে? এটা কিন্তু মনে রাখবে এটা। তাহলে এই যে কৃষি, এটা পরীক্ষায় পড়েছিল, কৃষি কোন রাজ্যের মধ্যে পড়ে? স্টেট লিস্টের মধ্যে পড়ে, ঠিক আছে। আর এইগুলো তো জেলায় একই আছে, কনকারেন্ট লিস্ট আছে সেটা বেশি পড়ে। হ্যাঁ, যেহেতু আমাদের মানে ফেডারেল মানে সংবিধান, সেহেতু আমাদের যে ইউনিয়ন লিস্ট আছে সেখানে সবচেয়ে বেশি পাওয়ার আছে। 100টি রাজ্যের যেটা আছে সেটা মানে 61, আর কনকারেন্ট লিস্ট সেটা হচ্ছে 52। সংবিধানের এই যে সংবিধানের সঙ্গে যুক্ত যদি বলি আমরা, আর্টিকেল 246 কিন্তু এরকম বলা আছে, ঠিক আছে, পাওয়ারের যে ক্ষমতা আছে সেটা বলা আছে। রেসিডুয়ারি পাওয়ার বারবার বলেছি, তোমরা লিখেছি কিনা জানি না, কালকেও পরশু বলেছে। রেসিডুয়ারি পাওয়ার কি? রেসিডুয়ারি পাওয়ার হচ্ছে যেসবগুলো ক্ষমতা আগে ছিল না, যেমন সাইবার, অত নেট ইন্টারনেট তত চালুই ছিল না, সেজন্য সাইবারটা অত উন্নত ছিল না। এখন বর্তমানে সাইবারের জন্য প্রত্যেকটা থানায় একটা সাইবার ডিপার্টমেন্ট খোলা হয়েছে, ঠিক আছে।
অষ্টম তফসিলি ভাষা সম্বন্ধে আমরা জেনেছি 22টা ভাষা সম্বন্ধে বলা হয়েছে, যেখানে অসমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোরো, সাঁওতালি, মাইথালি, ডোগরি, মণিপুরি, এতগুলি ভাষা আছে। কিন্তু যদি বলা হয় 1945 সালে শুধুমাত্র 14টি ভাষা ছিল। আর 21 নম্বর সংবিধান সংশোধনে সিন্ধি ভাষা যুক্ত করা হয়। 71তম সংবিধান সংশোধনে কোঙ্কনি, মণিপুরি, নেপালি যুক্ত করা হয়। 92তম সংবিধান সংশোধনীতে বোরো, ডোগরি, মৈথালি, সাঁওতালি যুক্ত করা হয়। এই 2025-এর WBCS-এর এটা প্রিলিমসের কোশ্চেনও ছিল, পরে সবগুলোই, কিন্তু এগুলো ছিল। ঠিক আছে, তাহলে কী মনে রাখবা, কীভাবে মনে রাখবা, যে এলো মনে রাখবা এইভাবে, 21 আর 71 যোগ করলে কত? 92। তো 21 নম্বর সংবিধান সংশোধন, 71 নম্বর সংশোধন যোগ করলে পেয়ে যাবো আমরা 92। 70, 20, 90, 1 আর 2। ঠিক আছে, তাই এটা মনে রাখবা। এইভাবে মনে রাখতে পারে। 1 আর 3 কত? 1 আর 3 কত? 4। তাহলে এখানে 1টা যুক্ত করেছিলেন, 3টা যুক্ত, এখানে 4টা, যোগ 4টা হয়ে গেল। তাহলে এটা মনে থেকে যাবে যে কটা যুক্ত করেছে। নবম তপশিলি বলেছিলাম যে এটা রক্ষা করার জন্য নবম তপশিলি হচ্ছে 1901 সংবিধান সংশোধনে যুক্ত করা হয়েছে, যেখানে ভূমি সংস্কার আইন মেনলি রাখা হয়েছে। কিন্তু ভূমি সংস্কার আইন শুধু থাকবে তা না, যেখানে লিগ্যাল শিল্ড তৈরি করা হয়েছে। শিল্ড মানে হচ্ছে বাঁধা, মানে একটা কেউ যেন অ্যাটাক করতে না পারে, যেখানে আদালতে গিয়ে তুমি চ্যালেঞ্জ করতে পারবে না তোমার জমি নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো ল্যান্ডমার্ক কেস যেটা আয়ার কোহলিউ আর তামিলনাড়ু সরকারের মধ্যে হয়, যেখানে বলা হয় যে সুপ্রিম কোর্ট রায় দেয় যে না না না, এটা ভুল করা হচ্ছে, এখানে যা কিছু তো রেখে দিতে পারে, মানুষের তো তাহলে উন্নতি করা হবে না, মানুষকে তো অত্যাচার করা হবে, তো বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করা হচ্ছে, তাই এটাকে ক্যান্সেল করা হয়েছে। তো ঠিক আছে, এটা মনে রাখতে হবে। বেসিক স্ট্রাকচার কোথা থেকে এসছে? এই কেসটা থেকে এসছে, কেস বনাম ভারতী কেস। বেসিক স্ট্রাকচার কী তোমাদের ডিটেলসে পরে বলবো এটা। তারপরে কি 10 নম্বরে বললাম হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন, যেখানে 52তম সংবিধান সংশোধনে 1985 সালে যুক্ত করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল আয়ারাম গায়ারাম সিস্টেম যেটা ছিল, যে এই পার্টি থেকে জিতলাম ওই পার্টিতে চলে গেলাম, কোনো সমস্যা হতো না। এখন যাওয়া যাবে না, যদি যায় MLA MPরা তাদের সিট বা পদ ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, কী মেনে চলতে হবে? নিজের দল ছেড়ে গেলে তার ক্যান্সেল হয়ে যাবে। যদি উইপ, যে দেশ একটা দলের যে কোনো হেড থাকে, সে তার কথা না অমান্য করলে তার ক্যান্সেল হয়ে যাবে। স্বতন্ত্র সদস্য দল যোগ করলে, মানে অন্য দলে আমি স্বতন্ত্রভাবে যোগ হয়ে গেলাম, সেটাও ক্যান্সেল হয়ে যাবে তোমার। ঠিক আছে, বাতিল হয়ে যাবে। এই বাতিল করবে কে? বাতিল করবে স্পিকার। যদি লোকসভার মেম্বার হয় তাহলে বাতিল করবে স্পিকার, আর রাজ্যসভার বিধানসভা যদি হয় তাহলে বলবে রাজ্যের বিধানসভার স্পিকার করবে। 91তম সংবিধান সংশোধনে 2003-এ এটা বলা হয়েছে, যেটা 1/3 ছিল, যেটা 52তম সংবিধান সংশোধনে, সেটা আগে ছিল বৈধ, এখন এটা বাতিল হয়ে গেছে। এখন শুধুমাত্র এই 91তম সংবিধান সংশোধন 2003-এর পর 2/3 সদস্য একসঙ্গে গেলেই তবে ওটাকে মার্জার হিসেবে গ্রহণ করা হবে, নয়তো গ্রহণ করা হবে না। ডিসকোয়ালিফাই হয়ে যাবে। স্বেচ্ছায় দলত্যাগ করা, উইপের কথা না শোনা, মনোনীত সদস্য 6 মাস পর দলের যোগ করলে, কাউকে বললামই না আমি 6 মাস ধরে ঘুরছি শুধুমাত্র, তাও তোমার সদস্যপদ চলে যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবা, যদি ধরলো কোনো পার্টি থেকে জিতলাম, এক্স পার্টি যদি আমি 100টাই ধরো, 100টা যদি সিট থাকে, তার 2/3 মানে হচ্ছে মোটামুটি 67টা, 66 পূর্ণ যেতে হবে। তো 67 জন যদি অন্য দলে অ্যাড হয়ে যায়, তাহলে ওটাকে কিন্তু মার্জার বলা হবে, ওদেরকে আর ডিসকোয়ালিফাই করা হবে না। তাহলে ওটা হলো 10 নম্বরটা হলো। 11 নম্বর বলা হয়েছে কি, যেখানে বলা হয়েছে 92তম সংশোধন 73তম সংবিধান সংশোধনে 1992 সালে যুক্ত করা হয়েছে, যেখানে গ্রামীণ অঞ্চলে স্বশাসন ব্যবস্থা চালু হয়েছে, লোকাল সেলফ গভর্নমেন্ট চালু হয়েছে, যেখানে প্রধান তৈরি হয়, প্রধান এগুলো। 11তম সংবিধান সংশোধনে 29টি বিষয় সম্বন্ধে বলা হয়েছে, যেখানে উপর পঞ্চায়েত কাজ করবে, যেখানে অর্থনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে কৃষিকাজ, সেচ, পশুপালন, তারপরে সামাজিক ক্ষেত্রে যদি দেখি তাহলে শিক্ষা, স্বাস্থ্য, নারী শিশু উন্নয়ন, অবকাঠামোর দিক থেকে যদি গ্রামীণ রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ যেন পরিবহন হয়। ঠিক আছে, এইগুলো সব কিছু দেখবে, ধ্যান দেবে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা পঞ্চায়েত ব্যবস্থা, সেটা তিন স্তরে হবে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এটা হচ্ছে মৌলিক কাঠামো, বিশিষ্ট কাঠামো। ঠিক আছে, আর্টিকেল 243G
ইন্ডিয়ান সংবিধানের ভারতীয় সংবিধানের এটা সম্বন্ধে বলা আছে। মেন কথা পঞ্চায়েত সম্বন্ধে বলা আছে 243 থেকে 243 বলা আছে, ঠিক আছে। ওটা ডিটেলসে পড়বো আমরা আর্টিকেল পড়ার সময়, এখন জাস্ট একটু দেখে নিচ্ছি এটা। তারপরে কি 12 নম্বর সংবিধান সংশোধন যদি বলা হয়, তাই বলে পৌরসভা সম্বন্ধে বলা হয়েছে বা শহরে ব্যাপারটা দেখা হয়েছে, যেটা 1992 সালে 74তম সংবিধান সংশোধনে যুক্ত করা হয়, যেখানে বলা হয়েছে আরবান লোকাল গভর্নমেন্টস, মানে শহরের যে ব্যবস্থা সেটা দেখতে হবে। 12তম তফসিলে 18টি বিষয় সম্বন্ধে বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতে 29টি, যেখানে আরবান প্ল্যানিং, ভূমি ব্যবহার, জল সরবরাহ, স্যানিটেশন, বজ্র ব্যবস্থা, রাস্তা ও সেতুকরণ, স্ট্রিট লাইট, গণপরিবহন, সামাজিক দারিদ্র্য বিমোচন, জনস্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, এইগুলো ধ্যান দিতে হবে। আর এটা কোথায় বলা আছে? 243-এর ডব্লুতে। আর এইগুলো থেকে তোমাকে পড়তে হবে না। হ্যাঁ, আমাদের যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, সেরকম পৌরসভারও 3টে ভাগ আছে। আর মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, আর হচ্ছে নগর পঞ্চায়েত। মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এখান থেকে ঘুরবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি আর মিউনিসিপ্যাল কর্পোরেশন। নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি আর মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে তোমার আমাদের গ্রাম পঞ্চায়েতের মতো। তোমাদের আজকে এতটাই ছিল, যেখান থেকে তোমরা শর্টকাটের জন্য এইভাবে রিভাইজ করতে পারো একবারে। 1 নম্বরে রাজ্য সম্বন্ধে, 2 নম্বরে বেতন ভাতা, 3 নম্বরে শপথ গ্রহণ, 4 নম্বরে রাজ্যসভার সিট বন্টন, 5 নম্বরে উপজাতিদের শাসন ব্যবস্থা রক্ষা করা, 6 নম্বরে AMTM আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের শাসন ব্যবস্থা, SC/ST-দের, 7 নম্বরে পাওয়ার, ক্ষমতা মানে ভাগ, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। 8 নম্বরে হচ্ছে ভাষা, 22টি ভাষা, যেখানে ইংরেজি নেই। 9 নম্বর ভাষা কী বলেছি? 9 নম্বরে বলেছি যেখানে মানে একটা আইন থেকে বাঁচার জন্যই, যে কোনো আইন যদি ওখানে 9 নম্বরে রেখে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের কাছে তুমি যেতে পারবে না, তো প্রবলেম হবে। সে তো ভূমি রাজস্ব আইনগুলো মেনলি রাখা হতো এখানে। 10 নম্বরে দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল, যেখানে দলত্যাগ করলে তোমার সদস্যপদ চলে যেতে পারে। 11 নম্বরে পঞ্চায়েত ব্যবস্থা বলা হয়েছে, 29টি বিষয় সম্বন্ধে বলা হয়েছে। আর 12 নম্বরে পৌরসভা সম্বন্ধে বলা হয়েছে, যেখানে 18টি বিষয় সম্বন্ধে বলা হয়েছে। তোমাদের আজকে এতটাই। ক্লাস কেমন লাগলো বলবে।